ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ সপ্তাহ আগে প্রেস্টিজিয়াস টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকার কতটা তাৎপর্যপূর্ণ? আসলে কি এটি কিছু মেন করে? কারো কারো কাছে করে, কারো কারো কাছে করে না। এই সাক্ষাৎকার নিয়ে নানা রকম ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অসংখ্য শুভকামনা, অফুরন্ত শুভকামনা সবার জন্যে। তো বলছিলাম, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেস্টিজিয়াস ম্যাগাজিন টাইমে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। দীর্ঘ এই সাক্ষাৎকারে নানা দিক উঠে এসেছে। এই সাক্ষাৎকারটি প্রায় ৩,৪০০ ওয়ার্ডের, বেশ বড়। তো এটি বাংলা অনুবাদে ছাপা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়। তো মূল সাক্ষাৎকারটি প্রায় ৩,৪০০ শব্দের মতো। আর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে এখন চলছে নানা রকম ব্যবচ্ছেদ। আমরাও একটু ব্যবচ্ছেদ করে দেখতে চাই সেই সাক্ষাৎকারটি এই মুহূর্তে আমাদের জাতীয় জীবনের জন্যে নির্বাচন পূর্ব সময়ে কতটা তাৎপর্যপূর্ণ বা আদৌ তাৎপর্যপূর্ণ কিনা, এটি কি মেন করছে। তো এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে তার ঢাকার বাড়িতে। আর তিনি এই সাক্ষাৎকারে যে হেডলাইন দেওয়া হয়েছে, শিরোনাম, সেটি হলো বাংলাদেশের প্রডিগাল সান, বাংলাদেশের একদা পথচ্যুত এবং আবার ফিরে আসা, পথ খুঁজে পাওয়া সন্তান। প্রডিগাল শব্দটি আসলে এইটি বাইবেল থেকে নেওয়া হয়েছে। বাইবেলের নতুন নিয়মে লুক অংশে এরকম একটি উপমা আছে, একটি গল্প আছে, দ্য প্যারেবল অব দ্য প্রডিগাল সান। তো সেখান থেকে নেওয়া হয়েছে। তো প্রডিগাল শব্দটির আক্ষরিক অর্থে যদি কেউ আমরা চলে যাই তাহলে বিভ্রান্তি খানিকটা বাড়বে। কারণ প্রডিগাল শব্দটির আক্ষরিক অর্থগুলো হলো, যেমন একটি হলো উড়নচণ্ডী, আরেকটি হলো বেহিসেবী, অপব্যয়ী, যথেচ্ছা অর্থ ব্যয় করে অপব্যয়ী, অপচয়ী, এরকম লোকদের বোঝাবার জন্যে প্রডিগাল শব্দটি ব্যবহার করা হয়। বাট যেই অর্থে বাইবেলের উপমাটি, সেখানে এই অর্থে ব্যবহৃত হয়নি। এই অর্থেই হয়েছে যে কেউ এক সময় পথচ্যুত হয়েছিলেন, এক ধনী বাবার 2 সন্তান, তাদের একজন পথচ্যুত হয়েছিলেন, উত্তরাধিকার দাবি করে বাবার কাছ থেকে সম্পদ নিয়ে গিয়ে সেই সম্পদ নষ্ট করে পরে ফিরে এসেছিলেন অনুতাপ করবার জন্যে। তো সেই অর্থে নেওয়া হয়েছে। তো এটির আক্ষরিক অর্থে আমরা না গিয়ে আমরা এই অর্থে নিতে পারি যে কেউ পথচ্যুত হয়েছিলেন, আবার পথ খুঁজে পেয়েছেন। তো এই শিরোনামে সাক্ষাৎকারটি শুরু হয়েছে। তো এই দীর্ঘ সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তারেক রহমানের যুক্তরাজ্যে বসবাসের সময়টি, বাংলাদেশে যুক্তরাজ্যে যাবার আগে কোন সিচুয়েশন ছিল, তার ছাত্র জীবন, অনেক কিছু উঠে এসেছে। তো বিশেষ কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। তার ছাত্র জীবন নিয়ে শুরু করতে চাই। আমরা অনেকেই জানি না তার সম্পর্কে, আসলে তার লেখাপড়ার বিষয়টি কোত্থেকে শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছিল। তো চলুন জানা যাক এই বিষয়ে তার ফর্মাল এডুকেশন কোন পর্যন্ত হয়েছিল। আর এটি জানা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো তারেক রহমান, বলা হয়েছে যে তিনি এয়ারফোর্সের একটি স্কুলে পড়তেন ঢাকায়। পরবর্তীতে 80-র দশকের মাঝামাঝি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আন্তর্জাতিক সম্পর্কে, ইন্টারন্যাশনাল রিলেশনসে অনার্স করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিনি ড্রপ আউট হয়েছেন। এই শব্দটি তারা ব্যবহার করেছেন, টাইম ড্রপ আউট, যে তিনি ড্রপ আউট করেছেন, কোর্স শেষ করতে পারেননি, তার ডিগ্রি নেওয়া হয়নি, 2য় বছরের মাথায় তিনি ড্রপ আউট করেছেন। এবং শেষে 90-এর পরে তিনি ব্যবসা করেছেন, নানা রকম ব্যবসায় অংশগ্রহণ করেছেন। বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হয়েছিলেন। পরবর্তীতে দলে কিভাবে প্রভাব বিস্তার করেছেন, অন্যায় প্রভাব বিস্তার করেছেন, এইসব কথাও আলোচনায় এসেছে এবং চরমভাবে বিতর্কিত হয়েছেন। কন্ট্রোভার্সিয়াল শব্দটি ব্যবহার করা হয়েছে, যে তাকে ঘিরে নানা রকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং তিনি একজন কন্ট্রোভার্সিয়াল ফিগারে পরিণত হয়েছিলেন। এই বক্তব্য সেখানে রাখা হয়েছে। আর বলা হয়েছে এই দেশে যখন 1/11-এর সরকার আসলো, মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, তখন তিনি 18 মাসের মতো জেলে ছিলেন, সেখানে নির্যাতিত হয়েছিলেন। তারপর তিনি চিকিৎসার জন্য মূলত যুক্তরাজ্যে চলে যান, সেখানে দীর্ঘ সময় তিনি থাকেন। এই ব্যাকগ্রাউন্ডে এরকম কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, তাও আবার বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসলেন। বিশাল জনসমাবেশ হয়েছিল তাকে ঘিরে, 300 ফিটে বিশাল জনসমাবেশের কথা বলা হয়েছিল। তাকে রিসেপশন দেওয়া হয়েছিল খুব বড় করে।
তিনি আসবার পর তার সময়টি কেটেছিল একেবারে ঝড়ের মতোই। ঝড় যেরকম আসে এরকম একটি পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। 5 দিনের মাথায় তার মায়ের মৃত্যু হয়, বেগম খালেদা জিয়ার, সে কথা উল্লেখ করা হয়েছে সাক্ষাৎকারে। এবং তিনি তাতে খুব কষ্ট পেয়েছেন, মায়ের পথ ধরে চলবেন, মায়ের পদাঙ্ক অনুসরণ করবেন, সেই বিষয়গুলো বলা হয়েছে। তো তারেক রহমান কি করতে চান, তার কি পরিকল্পনা আছে, সেই বিষয়ে কিছু কথা হয়েছে। তার আগে একটু বলে নিতে চাই, তার কতগুলো বিতর্কিত দিকও এখানে এসেছে। যেমন বলা হয়েছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বিএনপির যে 2001 থেকে 6-এর যে সরকারটি, সেই সরকারের সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট দিয়েছিল বিএনপির দুর্নীতি বিষয়ে, যে বিএনপি 4 বার চ্যাম্পিয়ন হয়েছে পরপর। টিআইবি যেটিকে বলি আমরা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তাদের রিপোর্ট অনুযায়ী 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, এই কথা উঠে এসেছে। এবং তারেক রহমানকে চিত্রিত করতে গিয়ে, তার চিত্রায়ন করতে গিয়ে বলা হয়েছে, ভাগ করে করা হয়েছে বিষয়টি। টু মেনি বাংলাদেশিস, অনেক বাংলাদেশের কাছে রহমান ইজ স্টিল স্নাইডলি নোন অ্যাজ খাম্বা তারেক, যে অনেক বাংলাদেশের কাছে এখনো সার্কাস্টিক ওয়েতে, স্নাইডলি শব্দটি ব্যবহার করেছে, যার আরেকটি ইংরেজি হলো সার্কাস্টিক। তো সার্কাস্টিক ওয়েতে অনেকে তাকে খাম্বা তারেক বলে জানেন, এই শব্দটি, এই টার্মটি এখানে ব্যবহার করা হয়েছে। এবং সেইটিও বলা হয়েছে, খাম্বার আবার ইংরেজি করা হয়েছে। তো বলা হয়েছে ইলেকট্রিক পোলস বট ফ্রম অ্যান অ্যাসোসিয়েট অ্যাট ইনফ্লেটেড প্রাইসেস, খুব উচ্চ দামে যেটি নেওয়া হয়েছিল, অ্যান্ড হুইচ ওয়ার নেভার কানেক্টেড টু দ্য ন্যাশনাল গ্রিড, এবং যে খাম্বা কখনো ন্যাশনাল গ্রিডে কানেক্টেড হয়নি, অর্থাৎ বিদ্যুৎ দেওয়া যায়নি, কিন্তু তার কোনো অ্যাসোসিয়েটের কাছ থেকে, সহযোগীর কাছ থেকে, এখানে সম্ভবত মামুনের নাম নেওয়া হচ্ছিল, মামুনের নামটি নেয়নি, তারেক রহমানের বন্ধু মামুন খাম্বা ঘটনায় যিনি জড়িয়ে পড়েছিলেন, তো তার অ্যাসোসিয়েটের কাছ থেকে উচ্চ মূল্যে খাম্বা কেনা হয়েছে, অসংখ্য, অনেক বড় সংখ্যার, এবং সেটিতে কোনো কানেকশন দেওয়া যায়নি, বিদ্যুতের কানেকশন পায়নি সেই খাম্বাগুলো কখনো, সে কথাও কিন্তু সেখানে উঠে এসেছে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে অ্যাড করা হয়েছে, সেটি হলো, প্রিয় দর্শক শ্রোতা, আমাকে কেউ ভুল বুঝবেন না, কারো হয়তো মনে হতে পারে আমি কি নেগেটিভ জিনিসগুলো সেই সাক্ষাৎকার থেকে তুলে ধরছি, না, তার পজিটিভ দিকগুলো কথা বলবো, সেগুলো নিয়ে একটু পরে আমি আসছি সেই বিশ্লেষণে। নেগেটিভ কি বিষয়গুলো সেখানে উঠে এসেছিল, কারণ এই সাক্ষাৎকার নানাজন নানাভাবে ব্যবচ্ছেদ করবেন আমি জানি, এবং অনেকেই তার পছন্দ মতো, যারা তারেক রহমানের ভক্ত, ডাই হার্ট সাপোর্টার্স আছেন অনেকেই, তারা সেটিকে ব্যবহার করবেন তার পক্ষের যুক্তিগুলো দিয়ে, সেখানে তার কোন কোন বিষয়ে প্রশংসা করা হয়েছে সেগুলো তারা নিয়ে আসবেন, নেগেটিভ বিষয়গুলো বলবেন না। আবার যারা তারেক রহমানের হেইটার্স, তারা নেগেটিভ বিষয়গুলো তুলে আনবেন, পজিটিভগুলো বলবেন না। আমি কিন্তু দুটোই বলবো, আর আমার বলবার কিছু নেই, সাক্ষাৎকারটি এমনভাবেই হয়েছে। তো যেটি বলছিলাম নেগেটিভ দিকগুলোর কথা, মাত্রই বললাম যে টিআইবির কথা উল্লেখ করা হয়েছে, প্লাস লোকদের একাংশ, বাংলাদেশিদের একাংশ তাকে কীভাবে চিত্রিত করেন, খাম্বা তারেক বলে ডাকেন, সে কথা বলা হয়েছে। আর যুক্তরাষ্ট্রের একটি লিকড হওয়া, একটা লিকড কেবল, সেই কেবলে যেই মেসেজ ছিল সেইটি এক্সকিউজ মি, সেটির উদ্ধৃতি দেওয়া হয়েছে। তো এভাবে এসেছে কথাটি। আর লিকড 2008 US diplomatic cable branded him as a symbol of kleptocratic government and violent politics, and noted his reputation for flagrantly and frequently demanding bribes. তো 2008 সালে যুক্তরাষ্ট্রের একটি ডিপ্লোম্যাটিক কেবল, ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটি চালাচালি করা হয়েছিল, সেই মেসেজটি, আর সেই মেসেজে তারেক রহমানকে ব্র্যান্ডেড করা হয়েছে, বলা হয়েছে আ সিম্বল অফ ক্ল্যাপ্টোক্রেটিক গভর্নমেন্ট, দুর্নীতিতে নিমজ্জিত। ক্ল্যাপ্টোক্রেটিক কথাটির মানে হলো যেই সরকার কিংবা নেতা বা রাজনীতিবিদ দুর্নীতিতে নিমজ্জিত থাকেন, অর্থ পাচার করেন, এরকম নানান রকম কাজে যুক্ত থাকেন, সো ক্ল্যাপ্টোক্রেটিক গভর্নমেন্টের প্রতীক বলা হয়েছে তাকে। এবং বলা হয়েছে ভায়োলেন্ট পলিটিক্স, সেটিরও তিনি প্রতীক। এবং বলা হয়েছে তার রেপুটেশন আছে ফ্ল্যাগ্রেন্টলি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি, ঘোষ দাবি করবার জন্যে, যে তিনি বিভিন্ন জায়গায়
ঘুষ দাবি করতেন, এই কথা বলা হয়েছে। তো এইগুলো ছিল তার নেগেটিভ দিক। আর তিনি সেই সাক্ষাৎকারে, যিনি সাক্ষাৎকার নিয়েছেন তাকে বলেছেন তার কী কী প্ল্যান আছে, তিনি এই নতুন বাংলাদেশে কী করতে চান। এবং তিনি বলেছেন তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী এলিট রাজনীতিবিদ শ্রেণী বা বাংলাদেশের এলিট শ্রেণী এবং এই জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এই দুইয়ের মাঝখানে সেতু বন্ধ হিসেবে কাজ করছেন। হয়তো বোঝাবার চেষ্টা করেছেন যেই বয়ান এখন তৈরি করা হচ্ছে যে জুলাই যোদ্ধারা কিংবা জুলাই অভ্যুত্থানকারীরা মুক্তিযুদ্ধ অস্বীকার করে, মুক্তিযুদ্ধ মানতে চায় না, এটি মিথ্যে বয়ান। তাদেরকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো এই মিথ্যে বয়ানটি অনেকেই নিচ্ছেন, অনেকে নিচ্ছেন না, না নেবার কোনো কারণ নেই, এটি মিথ্যাচার। তো সেই অর্থে তিনি হয়তো বলবার চেষ্টা করেছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তাই তিনি বলছিলেন যে সেই মুক্তিযুদ্ধ উত্তর এলিট শ্রেণী এবং এই জুলাই অভ্যুত্থানকারী তরুণ প্রজন্ম, এই দুইয়ের মাঝখানে তিনি সেতু বন্ধ হিসেবে কাজ করছেন বা করতে চাইছেন, এরকম রেফারেন্স দিয়ে তাকে কথা বলতে হয়েছে। আচ্ছা, আর তিনি বলেছেন তার যে প্ল্যানগুলো, তিনি 12,000 মাইল খাল খনন করবেন ক্ষমতায় গেলে, তাতে করে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গিয়েছে সেটি পুনরুদ্ধার করবার চেষ্টা তার থাকবে। তিনি আরও বলেছেন প্রতি বছর 5 কোটি গাছ লাগাবার ব্যবস্থা করবেন এবং ঢাকায় 50টি গ্রিন জোন তৈরি করবেন, সবুজ এলাকা। ঢাকার বায়ুমণ্ডলকে ঠিক করবার জন্যে, মানুষকে ভালো করে মানুষ শ্বাস নিতে পারেন সেইটি ইনশোর করবার জন্যে 50টি সবুজ এলাকা বা গ্রিন জোন ঢাকায় স্থাপন করবেন। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করবেন, তাতে করে বর্জ্যের যে সমস্যাটি আছে সেইটি লাঘব হবে এবং বিদ্যুৎ পাওয়া যাবে। এই প্ল্যানটি তার আছে, সেটি তিনি বলেছেন। প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াবার জন্য আমাদের যে টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো আছে, টেকনিক্যাল কলেজগুলো আছে, টেকনিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় বা অন্যান্য টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করানো হয়, সেই কলেজগুলোকে যুগোপযোগী এবং আপডেট করা হবে যাতে প্রবাসী শ্রমিকরা বাংলাদেশ থেকে দক্ষ হয়ে বিদেশে যেতে পারেন এবং আরও বেশি ফরেন কারেন্সি আর্ন করতে পারেন। তার পরিকল্পনার অংশ তিনি শেয়ার করছিলেন। আর বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে পার্টনারশিপ করবেন যাতে স্বাস্থ্য সেবায় কিছু পরিবর্তন আনা যায়। তো মোটা দাগে এইসব এই তার ইচ্ছেগুলো, তার উদ্দেশ্যগুলো, লক্ষ্যগুলো তিনি বলেছেন। তো আর তিনি বলেছেন, তাকে বলা হয়, তার সাপোর্টাররা তাকে বলছেন যে তিনি পারসিকিউটেড রিডিমার রিটার্নিং টু সেভ হিজ বিলিগার্ড হোমল্যান্ড। তারেক রহমানের সমর্থকরা বলছেন যে তিনি সেই ব্যক্তি যিনি নির্যাতিত হয়ে বিদেশে বসবাস করেছিলেন নিজেই, তিনি আবার দেশে ফিরে এসেছেন এই জাতিকে, এই দেশকে, এই দেশের মানুষকে উদ্ধার করতে। রিডিমার বলা হয়েছে। আচ্ছা, তো আর বলা হয়েছে তার যারা বিরোধী পক্ষ, হেইটার্স, তারা তাকে বলেন আর ডার্ক প্রিন্স, অন্ধকারের যুবরাজ, ভিনল অ্যান্ড এন্টাইটল ইউনিভার্সিটি ড্রপ আউট, যেটি আমি একটু আগে বলছিলাম। তিনি ইউনিভার্সিটি ড্রপ আউট আর ভিনল শব্দটি ব্যবহার করা হয়েছে যে তার অপরাধ প্রবণতা আছে তার মধ্যে, সেটি আগের কথা তার লাইফের বলা হচ্ছিল। অ্যান্ড যার প্রধান যোগ্যতা বলা হয়েছে হুজ অনলি লিডারশিপ কোয়ালিফিকেশন ইজ অ্যান অ্যাক্সিডেন্ট অফ বার্থ। তার হেটার্সরা বলেন তার যোগ্যতার একমাত্র মাপকাঠি হলো তার জন্মটি, অর্থাৎ বলা হয়েছে তিনি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, এটি তার একমাত্র যোগ্যতা লিডারশিপ দেবার, নেতৃত্ব দেবার, এর বাইরে আর কোনো যোগ্যতা নেই, এটি বলা হয়েছে তার বিরুদ্ধে, বলা হচ্ছে। তো সেইটি তোলা হয়েছিল, রেজ করা হয়েছিল এই প্রশ্নটি সাক্ষাৎকার গ্রহীতার পক্ষ থেকে। তো তারেক রহমান উত্তর দিয়েছেন যে তিনি আসলে রাইট পারসন এই দ্বিধা বিভক্ত জাতিকে সারিয়ে তোলবার জন্যে। টার্ম সব লাইনটি এরকম ছিল, রহমান ইনসিস্ট হি ইজ দ্য রাইট পারসন টু হিল হিজ রিবেন নেশন। এই দ্বিধা বিভক্ত জাতিকে হিল করবার, কিওর করবার বা তাদেরকে সারিয়ে তুলবার তিনি একমাত্র ব্যক্তি, সঠিক ব্যক্তি। আচ্ছা, ইটস নট বিকজ আই এম দ্য সান অফ মাই ফাদার অ্যান্ড মাদার, হি সেইজ। বিষয়টি এরকম না যে আমি নেতৃত্ব দিচ্ছি শুধুই মাত্র আমি আমার বাবা জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া ছিলেন এই জন্যে না। তিনি অ্যাড করেছেন, মাই পার্টি সাপোর্টার্স আর দ্য রিজন হোয়াই আই এম হিয়ার টুডে। আমার দলের সমর্থকরাই একমাত্র কারণ যাদের জন্য আজ আমি এখানে আছি, আমি যেই জায়গায় আছি। তো তিনি সেভাবে সেই অভিযোগটি খণ্ডাবার চেষ্টা করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যেটি আমি বলছিলাম যে 3,400 ওয়ার্ডের প্রায়, তো
তো আমি অংশ বিশেষ আমার কাছে গুরুত্বপূর্ণ যেটুকু মনে হয়েছে সেটুকু আমি নিয়েছি এখান থেকে। তো আমি আশা করি অনেক বিষয় পরিষ্কার হবে অনেকের কাছেই। ধোঁয়াশা ছিল তার বিষয়ে অনেকটাই। তো এখান থেকে আমি নিজে কোনো আমার বিশ্লেষণ থাকবে না আজ। আমি আপনাদের কাছে প্রশ্ন আহ্বান করছি, আপনারা কমেন্টে জানাবেন এই সাক্ষাৎকার থেকে আপনারা কি বুঝলেন। এটি কি কোনো এমন ন্যারেটিভ যা নির্বাচন পূর্ব সময়ে তারেক রহমানকে কিছু মাইলেজ দেবে, তার পক্ষে বিষয়টি কাজ করবে, নাকি এটিকে আপনারা জাস্ট একটি সাক্ষাৎকার হিসেবে দেখছেন যেখানে দুটো সাইডই আছে, টু সাইডস অফ দ্য কয়েন। তার নেগেটিভসগুলো আছে, তার উদ্দেশ্য লক্ষ্য এসব আছে, তিনি কি করতে চান এই দেশ সম্পর্কে, এবং তিনি নিজেকে যেভাবে ডিফাইন করেছেন যে তার লিডারশিপ যোগ্যতা শুধু কারো সন্তান হওয়া না, নেতাকর্মীদের সমর্থন, ভালোবাসা, সহযোগিতা, এটি তাকে আজকের জায়গায় দাঁড় করিয়েছে। আর এটি তার প্রতি সমর্থন, তার প্রতি ভালোবাসা ইন্ডিকেট করে নেতাকর্মীদের। তো আপনারা কীভাবে দেখছেন? তো কমেন্ট নিশ্চয়ই জানাবেন। আর এইটি আমার আসলে শেয়ার করবার ছিল। ধন্যবাদ আমার এতক্ষণ সঙ্গে ছিলেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে খুব তাড়াতাড়ি।